প্রফেসর উজান চৌধুরী, লেখনীতে বন্যা শিকদার, পর্ব সংখ্যা ৫। চৌধুরী বাড়ির পেছনের পুকুর ধারে সাঁধ বাঁধানো সিঁড়িতে বিশাল এক বকুল ফুল গাছের নিচে ২ হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে মেয়ের। চারিদিক থেকে ধেয়ে আসা বিকেলের স্নিগ্ধ শীতল বাতাস বারবার এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের ওপর তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসে সে অবাধ্য চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডল এলোমেলো করে দিচ্ছে। আজ ঈদের খুশির দিনের আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের মনের আকাশটা আজ ভীষণ রকম মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো চিকচিক করে উঠছে। বুক চুড়িয়ে আসা এক গভীর দীর্ঘশ্বাস সাথে আপনা আপনি ২ ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার ওপর কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধড়ফড় করে উঠল মেয়ের। সে তড়িঘড়ি করে নিজের ওড়নার আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পেছনে তাকালো। ইফাত কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেহেরের কিছু বুঝে ওঠার আগেই ইফাত মুখে এক চিলতে চঞ্চল হাসি নিয়ে হুট করে মেহেরের একদম গা ঘেঁষে পাশে বসে পড়ল। ইফাতের এতটা কাছাকাছি দেখে মেহেরের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে যখনই নিজেকে সামলে নিয়ে সিঁড়ি থেকে ঝটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত তড়িৎ গতিতে মেহেরের কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ইফাতের সেই অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে মেহেরের পুরো শরীর একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। ৫ বছর আগে এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে তড়িৎ গতিতে মোটর দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল। কিন্তু ইফাত এত সহজে ছাড়ার পাত্র নয়। সে মেহেরের ছটফটানি দেখে কবজির বাঁধনটা আরও কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয়ে ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিনে স্বরে আকুতি জানালো, ছাড়ুন আমাকে। ইফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ভ্রু কুঁচকে শুধালো, আই জাস্ট ওয়ান্ট টু নো, বাট ওয়াই? কেন ছাড়বো? ছাড়ুন প্লিজ, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। মেহেরের গলায় স্পষ্ট কান্নার সুর। আই ডোন্ট কেয়ার, যে যাই ভাবুক তাতে ইফাত চৌধুরীর কিছু যায় আসে না। তার আগে বলো তুমি কোন সাহসে এই ইফাত চৌধুরীকে এভাবে অ্যাভয়েড করে চলছো? হ্যাঁ, তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিন রাত পাগল হয়ে ঘুরে বেড়ায়? মেহেরের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠ থেকে নিজের হাতটা মোচড় দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইফাতের পুরুষালী শক্তির সামনে তার এই ছোট্ট চেষ্টা কিছুতেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখের সেই চঞ্চল হাসি দেখে মেহের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্য ও বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পেছনে ঘুরে বেড়ানো সেই সব সস্তা মেয়েদের কাতারে পড়ি না মিস্টার। আর আমি আপনাকে একটু অ্যাভয়েড করছি না, শুধু আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছি মাত্র। অবশ্য এই দূরত্ব বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজ থেকে ঠিক ৫ বছর আগে আমার মাথায় আসতো, তবে অন্তত আজ সমাজের কাছ থেকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমাকে উপহার পেতে হতো না, আর না চোখের সামনে আমার কলিজার টুকরো বাবা মাকে চিরকালের মতো হারাতে হতো। মেহেরের কথার ভেতরের সেই আকাশসম গভীরতা, তার তীব্র লুকানো কষ্টটা চঞ্চল প্রকৃতির ইফাত এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে মেহেরের মলিন মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞাসা করল, মানে বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? ৫ বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝানোর দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন। মেহেরের কণ্ঠস্বর এবার ক্ষোভে কাঁপতে লাগলো, তবুও ইফাত ছাড়ল না। সে দৃঢ় গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও।
ইফাত নিজের জেদ ধরে রাখলো। মেহেরের ভেতরে জমানো ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে এক চরম রাগান্বিত ও কঠোর কণ্ঠে চিৎকার করে আওড়ালো, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন। এক কথা কি কানে যায় না আপনার? কথাটা শেষ করে মেহের নিজের সর্বশক্তি দিয়ে এক ঝামটা মেরে ইফাতের হাতের শক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইফাত হুট করে এমন ঝাটকা পাওয়ায় হাতটা আলগা করে ফেলল। মেহের আর এক সেকেন্ডও সেই বকুলতলায় দাঁড়িয়ে রইল না। সে নিজের আঁচলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অত্যন্ত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ইফাত সেই সিঁড়িতে বসে রইল। সে মেহেরের ওভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথা চুলকালো। তারপর আপন মনে এক চিলতে অদ্ভুত ও মুগ্ধতার হাসি হাসল। সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, আই অ্যাম রিয়েলি সরি আমার ফুলকন্যা। তবে তোমার তো এত সহজে ছাড়ছি না। তোমায় তো আমি এত সহজে ছাড়ছি না বিকজ তোমার ওই রহস্যময়ী শান্ত চোখের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে যার জন্য ওই ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড সাইডে রেখে শুধু তোমার ওই মলিন মুখের দিকেই সারাদিন এক নাগাড়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমাকে দেখলে কেন জানি হৃদয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এক অদ্ভুত সোফায় বসে অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাইরের কোনো কোলাহল যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে ব্লুটুথ হেডফোন গুঁজে কড়া ভলিউমে গান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজায় ছোটোখাটো একটা ছায়া এসে উঁকি দিল। রুমের ভেতর উজানকে ওভাবে গম্ভীর মুখে একাকী কাজ করতে দেখে মুহূর্তের মধ্যে মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু ও বিজয়ী হাসি ফুটে উঠল। মৌ এক হাতে একটা চকলেট কোন আইসক্রিম কামড়ে খেতে খেতে গুটি গুটি পায়ে এগিয়ে এসে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে পাশে বসলো। চেনা সুবাস আর পাশে কারো উপস্থিতি টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চরম বিরক্তিকর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। সে কোনো কথা না বাড়িয়ে সোফার অন্য প্রান্তে একটু সরে বসলো, কিন্তু মৌ দমবার পাত্রী নয়। সে তড়িৎ গতিতে আবারও উজানের একেবারে পাশে গিয়ে লেপ্টে বসল। উজান যতবারই দূরত্ব বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইলে মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজিল মেয়ে, আমার গায়ের ওপর এভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন? পাখা গজিয়েছে তোমার? মৌ আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে মুখটা একটু বাঁকিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি কি সারাক্ষণ এই বাজঘাই গলায় চিৎকার করা ছাড়া কোনো শান্ত ভাষায় কথা বলতে পারেন না? তাছাড়া আপনি তো এখন আমার বিবাহিত বর হন, সো নিজের বরের একটু কাছাকাছি আমি যেতে পারি, তাতেও আপনার প্রবলেম? উজান তর্জনী উঁচিয়ে কড়া সুরে বলল, হ্যাঁ প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার এই সস্তা আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। এখন চুপচাপ দূরে গিয়ে বসো, আমাকে আমার কাজ করতে দাও। উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অন্তত দূরে গিয়ে বসবে, কিন্তু তার সেই ধারণাকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে মৌ মুহূর্তের মধ্যে সোফা থেকে ডানা মেলে সোজা উজানের কোলের ওপর গিয়ে আয়েশ করে বসে পড়ল। উজান একদম আহাম্মকের মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজ যেন এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোন উপাদানের তৈরি তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দূরত্ব কমানো তো দূর, একেবারে তার কোলের ওপর চড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এক্ষুনি নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয় যে যখন ইচ্ছে এসে দোল খাবে? একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য শব্দটা শোনা মাত্র মৌয়ের গাল দুটো রাগে রসগোল্লার মতো উঠল। সে কোলের ওপর থেকে উজানের কলারটা টেনে ধরে কটমট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। এসেছে আমাকে সভ্যতার সার্টিফিকেট দিতে। নিজের ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই। ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরে সিরিন সিরিন বলে চুমু খায়, তার হিসেব নেই। আর এখন আমার দিকে আঙ্গুল তুলছে। বেশি তেড়িবেড়ি করলে কিন্তু বলে দিচ্ছি, শুধু কোল নয়, একদম আপনার ওই মাথার ওপর গিয়ে চড়ে বসে থাকবো। উজান নিজের কটমট ও
রক্ত চক্ষু দিয়ে মৌয়ের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন ও গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে ফেলল, এখন তো শুধু ওই মাথার ওপর চড়ে বসাটাই বাকি রেখেছ, বেয়াদব মেয়ে। উজানের ওই অসহায় রাগী মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। উজান তখনও নিজের গম্ভীর মার্কা রক্তচক্ষু দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ হঠাৎ করে হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা উজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিয়ে এলো এবং চোখে একরাশ মায়া ও মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সুর আওড়াল, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারিট, অনেক টেস্ট কিন্তু। উজান আইসক্রিমটা এক হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি এসব ফালতু অখাদ্য কুখাদ্য খাই না। তা তো বলবেনই। আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্য কুখাদ্য মনে হবেই। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতের বিষ খেলেও অমৃত মনে হতো, তাই না? শুধু এই মৌকে দেখলে আপনার গায়ে জন্ডিস চড়ে বসে। আমাকে আপনার একটুও ভালো লাগে না? বুঝতেই যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আটার মতো লেগে আছে? চলে যাও না আমার জীবন থেকে। উনি বললেন আর আমি অমনি পুটলাপাটলি বেঁধে চলে গেলাম, তাই না? মৌ কোল থেকে এক ঝটকায় নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। তারপর উজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এ জন্মে তো আপনার পিছু ছাড়ছি না, এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়বো। উজান চোখ জোড়া কপালে তুলে এক রাশ বিরক্তি নিয়ে সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসলো। কিন্তু মৌয়ের আজ তার পিছু ছাড়ার কোনো নাম নেই। সেও বিড়ালের বাচ্চার মতো পিছু পিছু গিয়ে ঠিক উজানের গা ঘেঁষে বিছানার ওপর পাশে আয়েশ করে বসলো। উজান মৌয়ের দিকে এক পলক আর চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল। ঠিক তখনই মৌ মুচকি হাসতে হাসতে ফিসফিস করলো, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আম্মা এসে পড়বে। মৌয়ের মুখে এই কথাটি শোনা মাত্র উজান বিষম খেলো। সে কাঁচতে কাঁচতে ল্যাপটপটা পাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় ও রাঙিয়ে চেঁচিয়ে উঠল, এই অসভ্য মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগলো, না মানে আপনি একদিন এমন করবেন তো, তাই আগে ভাগে প্র্যাকটিস করছি।